স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা শুরু করি ক্লাসটা। আচ্ছা, যেটা আসলে আজকে হয়েছিল, পিপিটিটা আমার আজকে তৈরি করা ছিল না, তো আমি পিপিটিটা আসলে বই থেকে পড়াই, তো আমি বইটা আজকে পড়াচ্ছি এখন। বাট যখন আমি শেয়ার করব, আমি আজকে শেয়ার করে দিব। সেটা হচ্ছে বইয়ের যে যে জিনিসগুলো আমি পড়াচ্ছি সেই জিনিসগুলো আমি পিপিটির মধ্যে দিয়ে দিব। আমরা আগের পিপিটি গুলো তো দেখেছি, তাই না? পিপিটি গুলো যেরকম হয়, তো পিপিটিটা যেরকম হয় আমি সেই পিপিটির মতন করে আমি বই থেকে পড়াবো। বাট যখন আমি দিব তখন পিপিটির মধ্যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস দিয়ে দিব। তোরা কি বুঝছো আমি কি বলছি? আজকে আসলে আমার মানে বেশ কয়েকটা মিটিং ছিল, তো আমি সময় পাইনি আসলে, করার সুযোগ হয়নি। তো আমি এখন বই থেকে পড়াচ্ছি, বাট আমি এটা পিপিটির মধ্যে করে দিব সবাইকে। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে আমাদের তো এটাই মনে হয় ঈদের আগে লাস্ট ক্লাস, তাই না? ঈদের আগে যেহেতু লাস্ট জি ক্লাস, স্যার। তো আমাদের তো একটা ক্লাস টেস্ট হওয়া প্রয়োজন, আর হচ্ছে একটা মানে অ্যাসাইনমেন্ট দেওয়া প্রয়োজন। মানে বেসিক্যালি এখানে অ্যাসাইনমেন্ট কয় ধরনের অ্যাসাইনমেন্ট হবে? ক্লাস টেস্টটাও কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট। ওকে, ক্লাস টেস্টটা অ্যাসাইনমেন্ট, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের আহ, আমাদের 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট থাকে, তাই না? তো ওটাও কিন্তু প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, হ্যাঁ। তো জি স্যার। এই সেমিস্টারটা যেহেতু অনলাইনে হচ্ছে, তো আমাদের কিন্তু অনলাইনে সব ট্র্যাকিং রাখা হয়, ঠিক আছে? সো মানে আগে যেরকম অনেক সময় হতো যে অ্যাসাইনমেন্ট না করেও হয়তো অ্যাসাইনমেন্টের মার্ক দিয়ে দিলাম, বা প্রেজেন্টেশন না করেও মার্ক দিয়ে দিলাম। এটা এই সেমিস্টারের ক্ষেত্রে একটু সতর্ক থাকাটা প্রয়োজন। কারণ মানে এই সেমিস্টারে আসলে একটু মানে ওরা ভালোভাবে লক্ষ্য করতেছে আর কি, যে আমাদের আজকে মিটিং এ বললো। তো যে যেভাবে পারো না কেন, মানে মানে আমাদের ফর্মালিটিস গুলো আসলে মেনটেন করতে হবে। আমার কথাটা মিনিংটা হচ্ছে এটাই, যে ফর্মালিটিস আমাদের যেগুলো আছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে। মানে অন্য সময় হলে ব্যাপারটা একরকম ছিল, কিন্তু এই সেমিস্টারটা আমাদের অনলাইনে হচ্ছে, তো তো ওদের আবার আমাদের উপর বিশ্বাস কম। তো এই জন্য আর কি, মানে আমাদেরকে একটু নিজেদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে ক্লাসের মধ্যে কিছু কিছু টপিকস বলে দিব। এই টপিকস গুলো তোমাদের হচ্ছে মিড টার্মের জন্য পড়তে হবে আর কি, ঠিক আছে? তো মিড টার্মে তো আমাদের তৈরি হলো 30 মার্কস, তো 30 মার্কসের মধ্যে 15 মার্কস হবে অ্যাসাইনমেন্ট, আর 15 মার্কস হবে ভাইভা, ঠিক আছে? তো তোমাদের যে 15 মার্কস অ্যাসাইনমেন্ট হবে, সেই 15 মার্কসের মধ্যে মোটামুটি 3টা ম্যাথ থাকবে, ঠিক আছে? 3টা ম্যাথ থাকবে। সেই 3টা ম্যাথ আমি তোমাদেরকে হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? এবং এই ম্যাথ গুলা বেসিক্যালি তোমাদের যে ধরনের টপিক গুলো পড়ানো হবে সেই টাইপের টপিকের উপরেই থাকবে। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কোনো বইয়ের হেল্প নিতে হতে পারে, যেমন আমি ছেলেদের বইয়ের কথা বলছিলাম, ছেলেদের বইয়ের হেল্পটা নিতে হতে পারে, ঠিক আছে? কিন্তু ওই 3টা ম্যাথ তোমাদের ওই অ্যাসাইনমেন্টের জন্য থাকবে। ওকে, আর ভাইভার জন্য আসলে টপিক পড়তে হবে সেটা যখন ভাইভার সময় আসবে তখন দেখা যাবে। ওটা তো এখন আমাদের আরো তো বেশ কিছু ক্লাস বাকি আছে। তো আজকের পরে আমাদের মিটের পরে মানে ঈদের পরে আমাদের আরেকটা ক্লাস হবে। তো ততক্ষণ পর্যন্ত যতটুকু পড়ানো হবে ততটুকুর উপরেই হচ্ছে কি ভাইবার টপিক গুলো নির্ধারণ করা হবে, ঠিক আছে? আর একটা ক্লাস টেস্ট হবে আসলে। তো ওই ক্লাস টেস্টে এখন তোমরা নেক্সট উইকে তাহলে দিতে হবে। নেক্সট উইক তো না, মানে হচ্ছে যে ঈদের পরে যে উইকে পড়বে আর কি, সেই উইকে স্যার ধরে দিতে হবে। হ্যাঁ বলো। স্যার বলতে চাচ্ছিলাম স্যার, ক্লাস টেস্ট গুলো স্যার অ্যাসাইনমেন্ট হিসাবে নিয়ে নিলে হইতো না স্যার? মানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন, আমরা মানে ক্লাস এটা তো টেস্টের আসলে বদলে বুঝছি, বদলে মানে মানে অ্যাসাইনমেন্ট করে দিলাম। আমি তোমাদের এটা বললাম যে এটা আসলে মানে অন্য কোনো সেমিস্টার হলে ব্যাপারটা একরকম হতো, কিন্তু এই জি স্যার। সেমিস্টারে আমাদের আসলে একটু মানে আমাদের উপর একটু বেশি নজরদারি করতেছে, তো তো এটা আসলে এইবার নেওয়াটা একটু টাফ মনে হচ্ছে এটা। অন্য মানে ধরো অন্য কোনো সেমিস্টার হলে অ্যাসাইনমেন্ট নিলেও হয়ে যেত, কিন্তু এই জি স্যার। সেমিস্টার একটু প্রবলেম, ঠিক আছে? তো একটু ঝামেলা, আমি দেখি চেষ্টা করে দেখবো। তো জি ওটা স্যার। মানে কি করা হবে কিনা সেটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে বলে দেবো। এখন আসলে স্যার অন্য স্যারের ব্যাপারটা নিয়ে আসলে এক একজনের স্যারের মানে মোটিভটা তো স্যার এক এক রকম থাকে, এক একজন হুম এক ভাবে নিতে চায়। হুম তো সেই হিসাবে যেহেতু আপনি হয়তো একটা ক্রাইটেরিয়া হয়তো আগাইতেছেন, অন্য একজন হয়তো হুম অন্য হুম। একটা ও ওনার তোমাদের মতো করে দিবে। আমাকে একটু বলো তো যে তোমাদের অন্যান্য যে টিচাররা যারা ক্লাস নিচ্ছে আর কি, আচ্ছা, তো তারা ওইটাই বলতে তারা চাচ্ছিলাম আর কিভাবে কি স্যার, ওইটাই শেয়ার করতে চাচ্ছিলাম মূলত। তো আমাদের স্যার ইলেকট্রোম্যাগনেটিক যে সাবজেক্টটা আছে ও স্যার, এটা হচ্ছে আগামী হাসিব সপ্তাহে আমাদের হাসিব একটা, না আমাদের নিচে হয়েছে ওনার নাম হয়েছে মাকবুল খুদা। আসাদুজ্জামান। আসাদুজ্জামান স্যার, ডক্টর আসাদুজ্জামান। ও, ইলেকট্রোম্যাগনেটিক্স ওইটা ফিজিক্সের আন্ডারে হ্যাঁ, নাকি? জি স্যার। ডক্টর আসাদুজ্জামান তো মানে ফিজিক্সের গত আন্ডারে। আচ্ছা সেমিস্টারে আমাদের ফিজিক্সের ফিজিক্সে ল্যাব ছিল। ফিজিক্স ল্যাব নিয়েছিল আচ্ছা আচ্ছা। একটা মানে উনি গ্রুপের। তো উনি আসলে ফিজিক্সেরই টিচার, মানে উনি কেন জি। নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক তারপর। তো ওইটা স্যার যেটা সেটা, এবং ওই আমাদের হাসিবুল হক স্যারও একটা ইয়া করতেছে, সেটা হচ্ছে স্যার ওই যে হাসিব কি নিচ্ছে তোমাদের? আমাদের ইলেকট্রনিক্স টু নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে।
তো কি স্যার ওইটা বলতেছেন? হচ্ছে সেটা হচ্ছে স্যার যেমন আমরা যে যে টপিকসটা স্যার বলে দিলাম, যেমন আপনি স্যার 3টা ম্যাথ দিচ্ছেন যেটা যেরকম, তো এই ধরনের ম্যাথ স্যার কিছু দেখাচ্ছে, তো দেখানোর পরে উনি এটা স্যার ওই গুগল ক্লাসরুমে আপনার ওই ক্রিয়েট ফাইল করে দিবে, আর ওই ম্যাথ একটা কোশ্চেনটা দিয়ে দিবে, সেখানে আমাদের হয়তো 24 ঘন্টা সময় দিবে আর কি। তো 24 ঘন্টার মধ্যে আমরা করে দেন যদি উনি দিবে মূলত শুক্রবারে রাত্রে 8টার দিকে দিবে, শনিবার রাত্রে 8টার মধ্যে আমাদের ওইটা জমা দিতে হবে। এটা হচ্ছে বুঝতে মানে পারছি। সিটি আকারে যেটা আর কি এই হুম, সিস্টেমটা। হুম, হুম, আর হুম, হুম। আসাদুজ্জামান স্যারেরটা উনি হইছে ওই একই সিস্টেম ওইভাবেই নিবে আর কি, হয়তো অন্য যেগুলো প্রেজেন্টেশনটা হয়তো উনি ওরালি নিবে আর কি হয়তো। হুম, হুম। আর এমনি যদি আপনার স্লাইড করে দেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে একটা স্লাইডের উপরে হয়তো বললো একটা টপিক্স এর উপরে, আর যে ওরালি দিতে চায় হয়তো দেখা যাচ্ছে 2টা বুঝতে টপিকের উপরে পারছি, হয়তো বুঝতে পারছি। বললো। এরকম আর কি। তো এক একজন স্যার এক হুম, এক হুম, রকম, হুম, তো হুম। কারোর সাথে ওটা মিলানো না, না, যাবে না, না। ওটা তো স্বাভাবিকই। না, আমি ওই জন্য অন্যদেরটা শুনে নিলাম, কারণ কে কিভাবে করছে জি জেনে স্যার। নেওয়া প্রয়োজন। সবাই যদি জি একভাবে না স্যার। করে তাহলে আবার ঝামেলা। পরে দেখা যাবে যে জি স্যার। এক একজন এক একভাবে করলো, এটা তো আসলে ঠিক হ্যাঁ, হলো না তো জিনিসটা, তাই আর না? আর বাকি যেটা আছে সেটা ওই আসাদুজ্জামান ইয়া স্যারেরটা এখনো যাই না, মানে এটাই বলছিল। আর আসাদুজ্জামান স্যারের সাথে যেটা আছে সেটা বলছিল যে অন্য একটা উনি হয়তো এই সিটিটা একটা ভাইবা নিবে আর কি। হ্যাঁ, 3টা মানে 3 রকম ভাবে উনি নেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে আর কি। তো প্রথমটা হবে ওইটা যেটা বললাম প্রথমে স্যার, গুগল হুম, হুম, হুম। ইয়াতে ফর্মে দিয়ে ওইভাবে দিবে আর কি, ওইরকম টাইপেরটা প্রথমটা আর কি। আর নেক্সটটা বলছে হয়তো দেখা গেছে যে কোনো একটা উনি ভাইবা হয়তো রেফার করতে পারে আর কি, হয়তো ভাইবার আচ্ছা, মাধ্যমে এখন হয়তো। ক্লাস টেস্টের ক্ষেত্রে ভাইভাটা কি অ্যালাউড কিনা এটা আমাকে জানতে হবে অবশ্য। জি যদি স্যার। উনি নিতে যাচ্ছে, কিন্তু আসলে আমার জানা নাই যে ক্লাস টেস্টে ভাইভাটা অ্যালাউড কিনা। উম, ভাইভা কিন্তু কঠিন জিনিস, মানে যদি ভাইভা জি নেয় স্যার। তাহলে কিন্তু আরো বেশি কঠিন। কারণ হচ্ছে জি যে স্যার। মানে তৎক্ষণাৎ তোমাকে বলতে হবে একটা কিছু। এখন সবসময় তো হ্যাঁ, মাথার মধ্যে আসবে এমন কোনো কথা নাই, তাই না? এবং দেখা যাচ্ছে স্যার আপনি হয়তো পড়াইছেন, আমরা এটা সবই জানেন, হঠাৎ করে যখন পড়ছেন তখন দেখা গেছে ওই হঠাৎ জিনিসটা করে আমি মনে জিনিসটা করতে পারতেছি না। স্বাভাবিক এটা। বলার এটা হয়ে যায় আর কি, হুম, লেখা থাকলে লেখা হয়তো দেখা যাচ্ছে এটা আমি হয়তো ব্রেনে ইয়া করলাম, কিন্তু হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করলেন দেখা যাচ্ছে আমার এটা হ্যাঁ। পারা জিনিস আমি ভুলে গেছি, এই জিনিসটা কিন্তু একটু বেশি তারপরও ইয়া ব্যাপারটা হচ্ছে কি যে ভাইভার একটা এক্সপিরিয়েন্স থাকাটাও প্রয়োজন আছে, কারণ যেমন ধরো তোমরা যখন পাশ করে যাবা কোনো চাকরির জন্য ভাইভা দিতে যাবা, তখন তো তোমাকে ভাইভা দিতে হবে, তাই না? তো অনেক কিছু সেই। দেখা যাচ্ছে তোমাকে জি স্যার। তৎক্ষণাৎ একটা রাইট। উপস্থিত বুদ্ধি জি ইউজ স্যার। করেও কিন্তু একটা মানে করার ব্যাপার থাকে, বুঝছো? মানে হ্যাঁ, মানে সবকিছুরই প্রয়োজন আছে, ভাইভাটাও জি প্রয়োজন আছে, ওরাল প্রেজেন্টেশনও স্যার। প্রয়োজন আছে, ক্লাস টেস্ট বলো বা অ্যাসাইনমেন্ট বলো, সবকিছুরই প্রয়োজন আছে লাইফে আসলে। জি স্যার। আর তো তাছাড়া এখন স্যার প্যান্ডেমিক সময় তো স্যার, তো সেই হিসাবে একটু রিলায়েবল তো স্যার আমরা আশাই করি আপনাদের কাছে, যেহেতু হ্যাঁ, এটা তো আপনারাও স্যার অবশ্যই, এই একটা জিনিস থাকেন না স্যার, অবশ্যই, কারণ অবশ্যই। হচ্ছে আমরা স্যার অনেকের মোবাইল ডাটায় সমস্যা, অনেকের হুম, মোবাইলের হুম, হুম, সংক্রান্ত হুম। সমস্যা, কারণ আপনাদের প্রতি রিলায়েবলটা আমাদের প্রতি থাকলে আমরা হয়তো না, দেখছেন না, কনফিডেন্স অবশ্যই লেভেলটা ওই সেটাই। পর্যন্ত থাকে, সেই হিসাবটা সমস্যা আমরা হচ্ছে আশা কি করি আর কি স্যার। আমাদের ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাদের মধ্যে রিলায়েবিলিটি নাই, ব্যাপারটা এরকম না, হ্যাঁ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভার্সিটি লেভেল থেকে আমাদের আসলে কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু আমাদের নিয়ম কানুন আছে, তাই না? এখন জি স্যার, আমরা তোমাদের অবশ্যই। ওই নিয়ম কানুনের মধ্যে থেকে যতটুকু আমরা ফ্লেক্সিবল হইতে পারি ততটুকু আমরা সবাই চেষ্টা করি। কিন্তু দেখা জি যাচ্ছে স্যার। যে হয়তো কেউ কেউ, সব মানুষ তো একরকম হয় না, কেউ হয়তো একটু বেশি রাইট স্যার। ফ্লেক্সিবল হয়, কেউ একটু কম হয়, এরকম। জি স্যার। ঠিক আছে, বাট টিচার সবাই ভালো, সবাই হয়তো নিজে থেকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করে, কেউ হয়তো একটু কম বেশি তো হয়, আসলে সবাই তো একরকম হবে না। জি স্যার। আচ্ছা, আমরা আজকে থেকে একটু শুরু করি। আচ্ছা, আমরা লাস্ট জি দিন স্যার। কতটুকু পর্যন্ত পড়েছিলাম তোমার কি মনে আছে সবার? আমি তোমাদের সাথে লাস্ট আমরা দিনের, আচ্ছা, লাস্ট দিনের টপিকটা আমি একটু দেখাই, তাহলে সবার একটু মানে মাথাটা একটু ক্লিয়ার হবে। স্যার, কারণ ওই ভিডিওটা তো স্যার দেখতে পারি না, এই হ্যাঁ, জন্য হ্যাঁ, আমাদের ওকে, একটু, ঠিক আছে, আবার সমস্যা স্যার নেই। পরীক্ষা দিয়ে, আবার স্যার আমাদের 2টা পরীক্ষা ছিল, তো আমরা হ্যাঁ, ওদিকে বুঝতে ডাইভার্ট পারছি, ছিলাম বেশি আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু তোমাদেরকে হেল্প করছি। আসলে হয় কি অনলাইনে ক্লাসগুলো দেখা যায় যে অনেক কিছুই একটু খাপছাড়া হয়ে যায়। দেখা যায় যে রেগুলার ক্লাসে থাকলে তখন একটু আসলে সুবিধা হয়, সবকিছু বের করাটা ইজি হয়। আচ্ছা, তোমাদের আমি একটু জাস্ট দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার, স্যার। এটা হ্যাঁ, করাইছেন এই স্যার। ম্যাথটা করিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে। আমি জাস্ট একটু দেখাই, জিনিসটা হচ্ছে যে এখানে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট করানো হয়েছে, এবং সেই টেস্টগুলোতে আমার ফিল্ড কারেন্টের একটা ভ্যালু দেওয়া আছে, যে ফিল্ড কারেন্টের অবস্থাটা এরকম দেওয়া ছিল, 5 এম্পিয়ার ফিল্ড কারেন্ট স্যার দেওয়া আছে। একটু জুম করেন স্যার, একটু জুম বুম করেন। করবো, আচ্ছা। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে। যেটা বলছিলাম যে আমার একটা পার্টিকুলার ফিল্ড কারেন্ট আছে, সেই ফিল্ড কারেন্টে আমার দেখা যাচ্ছে যে আমার টার্মিনাল ভোল্টেজটা কত, মানে মানে ওপেন সার্কিট ভোল্টেজ কত এবং শর্ট সার্কিট কারেন্ট কত, সেগুলো বের করা ছিল।
এবং সেখানে বলা ছিল 10 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল, সেখান থেকে 25 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট পাওয়া গেছিল। ঠিক আছে, তো সেখান থেকে আমরা ফার্স্টে কি বের করছিলাম, যে আর্মেচার রেজিস্ট্যান্স মানে আর এ বের করেছিলাম, হচ্ছে ভিডিসি বাই আইডিসি। আমাদের যেহেতু এটা ওয়াই কানেক্টেড, সেজন্য এখানে 2 RA ইকুয়ালস টু ভিডিসি বাই আইডিসি। আচ্ছা, তোমাদের এখানে একটা চিন্তা করার বিষয় আছে, লেটস সে আমি যদি পরীক্ষার মধ্যে এখানে ওয়াই কানেক্টেড না দিয়ে আমি ডেল্টা কানেক্টেড করি, তাহলে কি হবে? এটা তোমরা একটু চিন্তা করবা। আমি তোমাদেরকে আগে একবার কিন্তু শিখাই দিয়েছিলাম যে এখানে 2 RA বলা আছে না, 2 RA, এই 2 RA টা কেন হয়েছিল বলছিলাম না, যখন আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন যে কোনো দুইটা টার্মিনালে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তার মানে কি থার্ড টার্মিনালটা তো আমার ওপেন থাকে, তাই না? সো দুইটা টার্মিনালে ডিসি ভোল্টেজ মানে কি, দুইটা টার্মিনালের মাঝখানে আমার 2 RA হয়, এই কারণে 2 RA এখানে আসছে। হ্যাঁ, বাট ধরো যদি এখানে ওয়াই না হয় ডেল্টা হতো, সেই ক্ষেত্রে কি হতো তোমরা একটু নিজেরা করবা, নিজেরা করে আমাকে একটু জানাবা। ঠিক আছে, কি হয় কথা বুঝতে পারছো? এখানে আর একটা সহজ বোঝার উপায় হচ্ছে যে তোমরা তো জিনিসটা জানো নিশ্চয়, তাই না, যে তিনটা সমান রেজিস্ট্যান্স যদি ওয়াই কানেক্টেড থেকে ডেল্টা কানেক্টেড আমরা করি, মানে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা কানেক্টেড রেজিস্ট্যান্সটা ওয়াই এর রেজিস্ট্যান্সের 3 গুণ হয়, জানি না এটা আমরা? সবাই কি মনে আছে জিনিসটা? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। বলতে চাচ্ছি যে যখন আমাদের তিনটা সমান পরিমাণ রেজিস্ট্যান্সকে ওয়াই থেকে ডেল্টা কনভার্ট করা হয়, তখন ডেল্টা রেজিস্ট্যান্স হয় ওয়াই রেজিস্ট্যান্সের 3 গুণ। সবাই জানা কথা এটা, তাই না? তাহলে যদি 3 গুণ হয় তার মানে কি, আমি যখন ডেল্টাকে ওয়াই তে কনভার্ট করবো তখন কি হবে, সেটা হচ্ছে কি 3 ভাগ হয়ে যাবে। ডেল্টা রেজিস্ট্যান্সকে যখন ওয়াই রেজিস্ট্যান্সে কনভার্ট করবো তখন 3 ভাগ হয়ে যাবে না? তাহলে কি, আমি লেটস সে ওই ডেল্টা গুলাকে ওয়াই তে কনভার্ট করলাম, তাহলে 3 ভাগ হওয়া মানে কি, এখানে যেখানে 2 RA ছিল এখানে 2/3 RA হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে জাস্ট। তোমরা কি বুঝছো আমি কি বলছি? 3 ভাগ হয়ে যাবে জাস্ট। তোমরা কি বুঝছো সবাই? স্যার আরেকবার একটু বলেন স্যার। বললাম যে যখন আমরা ডেল্টা থেকে ওয়াই কানেক্টেডে কনভার্ট করি তখন কি 3 ভাগ হয়ে যায়, বা ওয়াই কানেক্টেড থেকে ডেল্টা কানেক্টেডে কনভার্ট করলে ডেল্টাতে 3 গুণ হয়ে যায়। সবাই কি মনে আছে জিনিসটা? জি স্যার। তার মানেটা কি, তার মানে যদি আমি এখানে ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করি তার মানে কি 2/3 হয়ে যাবে, তাহলে ডেল্টা থেকে ওয়াই তে কানেক্ট করলে 2/3 হয়ে যাবে, 2/3 RA, তাই না? তাহলে কি এখানে এখানে RA মানে তাহলে কি হবে, তখন 3/2 ইন্টু ভিডিসি বাই আইডিসি হবে, 3/2 ইন্টু ভিডিসি বাই আইডিসি। তার মানে কি, এই যে দেখছো এই আর এ মানে কি, এটা এই আর এটাই না হচ্ছে ডেল্টা অবস্থাতে যে রেজিস্ট্যান্সটা ছিল, তাই না? জি এই স্যার। ডেল্টা অবস্থাতে যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা তাহলে কি এইটা 3 গুণ হয়ে যাচ্ছে না, 3/2 হওয়া মানে কি এই টোটালটুকু 3 গুণ হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? জি। মানে বুঝছো, তার মানে কি ওয়াই এর রেজিস্ট্যান্সের থেকে ডেল্টা রেজিস্ট্যান্স কিন্তু 3 গুণ হবে। 3 এটা সবাই সবাই একটু মাথায় রাখবা, ডেল্টা কিন্তু 3 গুণ হবে, ওয়াই হবে 3 ভাগ, ওয়াই কম ডেল্টা বেশি। ঠিক আছে, এই যে মাথায় রাখবা। স্যার ডেল্টা হবে হচ্ছে 3 গুণ আর হ্যাঁ, মানে ডেল্টা হচ্ছে ওয়াই এর 3 গুণ, ডেল্টা হচ্ছে ওয়াই এর 3 গুণ, আর ওয়াই হচ্ছে ডেল্টার 3 ভাগ। ডেল্টা 3 ভাগ। জি স্যার। হ্যাঁ, মানে এটা কিন্তু এমন না যে 3 গুণ, মানে কিসের 3 গুণ, ওয়াই থেকে ডেল্টা করলে ডেল্টা হবে ওয়াই এর 3 গুণ, আর ওয়াই হবে ডেল্টার 3 ভাগ। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এই অঙ্কটা করানো হয়েছিল আগে, তোমাদের যদি কারো কনফিউশন থাকে তোমরা নিজেরা দেখে নিও, এটা বইয়েরই অঙ্ক। আর এটা আমি তোমাদেরকে অলরেডি পাওয়ার পয়েন্টের মধ্যে শেয়ার করা হয়েছে বা হয় নাই, আমি দিয়ে দেবো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমরা সামনের দিকে যাই আর কি। আমাদের সামনে এই জিনিসটা দেখানো হয়েছিল, তোমাদের কি মনে আছে এই জিনিসটা কি পড়িয়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? আবার বলবো? জি স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, এখানে যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে যে লেটস সে আমি কোন একটা লোড ইনক্রিজ করতেছি। তো লোড ইনক্রিজ করা কথাটার মানেটা কি? লোড ইনক্রিজ করার মানেটা হচ্ছে যে আমার লোড কারেন্ট ইনক্রিজ করা, মানে আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটে কারেন্টটা ইনক্রিজ করা। সবাইকে বুঝছো আমি কি বলছি? জি স্যার। আচ্ছা, একটা মিনিট একটু লাইনে থাকবো, কল আসলে একটা মিনিট আসলে।
এটা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা বলছিলাম যে লেটস সে, আচ্ছা আমি তোমাদেরকে এখানে একটা জিনিস দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরো না, ধরো এটা হচ্ছে আমাদের পিকচার, বাম দিকে দেখতে পাচ্ছ? বাম দিকে ধরো এই যে এটা হচ্ছে আমাদের, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, যেখানে আমার ইএ হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, আর আউটপুটে এখানে যদি ভি থাকতো তাহলে ভিটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ, তাই না? আমি আর একটু ভালো দেখে একটা ছবি দেখাই তোমাদেরকে, এখানে কয়েক জায়গায় ছবি আছে। লেটস সে এই ছবিটার কথা চিন্তা করি, হ্যাঁ, এখানে আমাদের ইএটা কি, এটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ, আর ভি ফাইটা কি, ভি ফাইটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, তাই না? তাহলে কি ইএ থেকে ভি ফাইভ দিকে কারেন্ট ফ্লো করছে, তার মানে কি এখানে আই এটা হচ্ছে কারেন্টের দিকে, ভি ফাইভ দিকে, তাই না? এখন নেক্সট আমি আউটপুটে একটা লোড বাড়ালাম, লোড বাড়ালে কি হবে? লোড বাড়ানো মানে কি আমার এই আই এর কারেন্টটা বেড়ে গেল। লোড বাড়ানোর মানেটা কি, এখানে যে কারেন্টটা ফ্লো বেশি করবে, তাই না? এটা তো বললাম, কারেন্ট ফ্লো বেশি করা মানে কি আমার এখান দিয়ে অবশ্যই পাওয়ারটা কনজিউম করবে বেশি, মানে রিয়েল পাওয়ারটা আমার বেশি কনজিউম করবে এখান দিয়ে। কথাটা কি সবাই বুঝতে পারছো কি বলছি? আমার এখানে রিয়েল পাওয়ারটা বেশি কনজিউম করবে এবং আমার এখানে এই আই এ যে কারেন্টটা, সেই কারেন্টটা বেশি ফ্লো করবে, আই এ কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু আমরা যেহেতু এখানে লোড বাড়িয়েছি, কিন্তু আমি কিন্তু বলিনি যে আমি কি ধরনের লোড বাড়াইছি। তো আমি ধরে নিচ্ছি যে আমার লোডটা যত পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে ছিল, আমি তত পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলেরই একটা লোড দিচ্ছি। কথা কি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? না শুনতে পারলে বলো হ্যাঁ। কিন্তু। তোমরা একটু মনোযোগ দাও, অন্য কাজ করার সময় পাবা, একটু মনোযোগ দাও, যখন বোঝাচ্ছি তখন একটু মনোযোগ দিয়ে বুঝে নাও, হ্যাঁ, বেশি সময় নিব না। যেটা বলছি যে এই ভি ফাই যেটা আউটপুটে যে ভি ফাইটা, হ্যাঁ, এই ভি ফাইটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে লোড দেওয়া হয় বা লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়, সেটা কিন্তু এই ভি ফাইভ এগেইনস্টে লোড দেওয়া হয়, ঠিক আছে? তার মানে কি আমার যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ভি ফাই এবং আই এর মধ্যেকার অ্যাঙ্গেল, আমি আগেও কিন্তু বলেছিলাম তোমাদের, তাই না? তাহলে আমি যখন এখানে লোড বাড়াবো, লোড বাড়ানোর মানেটা কি? লোড বাড়ানোর মানে হচ্ছে যে আমার এখানে অবশ্যই কি বাড়বে, কারেন্টটা বাড়বে। কারেন্ট বাড়বে কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কিন্তু আবার সেমই থাকবে, তাই না? জি স্যার। কারেন্ট বাড়বে কিন্তু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সেম থাকবে। সো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যখন সেম থাকবে বলছে, তার মানে কি আমার তাহলে এখানে রিয়েল পাওয়ারটা বাড়বে, রিয়েল পাওয়ারটা বাড়বে, ঠিক আছে? তার মানে কি ভি আই কস থিটা, লেটস সে ভি আই কস থিটা, ওকে? তাহলে ভি আই কস থিটা যদি বাড়ে তাহলে কি হয় আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো যে ভি আই কস থিটা বাড়ে, লেটস সে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার এই জায়গাটা চিন্তা করি, হ্যাঁ, এই ডায়াগ্রামে ধরো আমার আই এ ছিল, এটা লেটস সে আমার ইনিশিয়ালি থিটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে একটা কারেন্ট আই এ ফ্লো করছে, ঠিক আছে? এখন আমার লোড বেড়ে গেল, তাহলে কি হবে, এই আই এটা ধরো আমার বেড়ে আই এ প্রাইম হয়ে গেল, আমার কারেন্টটা বেড়ে গেল, লেটস সে, ঠিক আছে? এখন তোমরা এই সূত্রটা তো নিশ্চয়ই জানো, আমরা যে একটু জায়গাটা দেখালাম, ডায়াগ্রামটার মধ্যে কিন্তু এই সূত্রটা ছিল যে ই এ ইকুয়ালস টু ভি ফাই প্লাস জে ইনটু এক্সএস আই এ। এই সূত্রটা তোমরা মনে আছে তোমাদের? আমাদের ডায়াগ্রামটা একটু আগে দেখলাম, ডায়াগ্রামটারই সূত্র কিন্তু এটা, ঠিক আছে? সেখানে জাস্ট আর এটাকে হচ্ছে ঊর্ধ্ব রাখা হয়েছে আর এক্সএসটাকে রাখা হয়েছে, তাহলে কি ই এ ইকুয়ালস টু ভি ফাই প্লাস জে ইনটু এক্সএস আই এ। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা এখন জিনিস খেয়াল করো তো, যে লেটস সে আমার যদি ধরো আই এ বাড়ে, আই এ বাড়া মানে কি আমার তাহলে এক্সএস আই এ এটাও বাড়তেছে, ঠিক আছে? বাট জিনিস খেয়াল করো তো, আমরা তো এখানে আইএফ দিয়ে কোনো কাজ করি না, তাই না? আমরা আইএফ নিয়ে কোনো কাজ করছি? আইএফ মানে কি, আইএফ নিয়ে তো নাড়াচাড়া না করা মানে কি আমার ফাইটা এখানে কনস্ট্যান্ট। তাহলে আমি যদি ফাই কনস্ট্যান্ট হয় এবং যে জেনারেটরটা ঘুরছে সেটা যদি হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরে, তার মানে কি ইএ ইকুয়ালস টু কে ফাই ওমেগা, এটা তো আমরা সূত্র জানি, তাই না? আমরা পড়ছিলাম না আগে? তাহলে যদি ইএ ইকুয়ালস টু কে ফাই ওমেগা হয়, তাহলে কি আমার অবশ্যই ইন্টারনাল যে ভোল্টেজটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? তার মানে কি অবশ্যই আমার এখানে ইএটা কিন্তু কনস্ট্যান্ট। সবাই কি বুঝতে পারতেছো না? বুঝতে কিন্তু বলো, এখানে এই ইএটা কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট। কাজটা দেখো একটু, কাজটা ইএটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কি আমার যদি এখানে এক্সএস আই এটা বেড়ে যায়, তাহলে কি অবশ্যই আমি তো আমার ভি ফাইটা কমতে হবে। সবাই কি বুঝছো কি বলছি? না বুঝলে কিন্তু বলো, আমি কিন্তু বারবার রিপিট করবো, এটা আমি আগের দিনই পড়িয়েছি।
কেউ কি শুনতে পাচ্ছো নাকি কোনো মনোযোগ দিচ্ছ না মনে হচ্ছে? তাহলে আমি একটু কাউকে ডাকি, জি তাহলে স্যার, একটু এসে শুনতে আমাকে পাচ্ছি। বলো। স্যার শুনতেছি স্যার। ডাকো তাহলে একটু বলো। আচ্ছা, আলামিন সরকার আছো? জি স্যার। আলামিন সরকার আছো? আচ্ছা, আমাকে একটু বলো তো যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি সেখানে V5 এর পরিমাণটা কি হবে যদি আমি লোড বাড়াই? V5 মানে টার্মিনাল ভোল্টেজ যেটা, যদি V5 বাড়াই তাহলে আমাদের এখানে লোডটা কি হবে? মানে আমাদের সরি, আমি যদি লোডটা বাড়াই তাহলে আমার V5 টা কি হবে? টার্মিনাল ভোল্টেজ কি হবে? স্যার এখানে স্যার ভোল্টেজটা স্যার কমবে স্যার। কেন কমবে একটু বলো। স্যার লোড বাড়ার সাথে সাথে স্যার আপনার ওই বলো, ভয় পেও না, বলো, ভুল হলেও বলো, সমস্যা নেই। স্যার ওইটা স্যার লোড বাড়ার সাথে সাথে স্যার আপনার ওই কারেন্ট বাড়বে স্যার, হ্যাঁ, কারেন্ট বাড়বে, তারপর আর স্যার ভোল্টেজটা কমে যাবে স্যার। ভোল্টেজটা কেন কমবে সেটাই বলছি। কারেন্ট বাড়লে কি ভোল্টেজ কমে? ব্যাপারটা তো এরকম না। স্যার এটা বলতে পারতেছি না স্যার। আমি তোমাকে এই জন্যই বললাম তো, দেখো এখানে EA = V5 + J × XS IA, তাই না? এরকম তো একটা স্যার। ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনে যদি আমার EA টা ফিক্স থাকতে হয়, তাহলে আমার যদি JX IA টা বেড়ে যায়, তাহলে কি আমার V5 টাকে কমতে হবে না? জি স্যার। বুঝছো কি বলছি? জি এই স্যার। কারণে কিন্তু V5 টা কমে গেছে। থ্যাংক জি ইউ, থ্যাংক ইউ তোমাকে, তুমি একটু মনোযোগ দিছো। তুমি হয়তো কিছুটা বুঝছো, কিছুটা বুঝো নাই, বাট তুমি মনোযোগ দিছো। হ্যাঁ, তো আমি সবার কাছ থেকে এক্সপেক্ট করবো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তোমাদের যখন মনে হবে যে তোমাদের পড়তে মন চাচ্ছে না, আমাকে বলবো, আমি পড়াবো না, কোনো সমস্যা নেই। সবসময় পড়ানোর পক্ষপাতে আমি নিজেও না, বাট যখন পড়ো তখন একটু মনোযোগ দিয়ে পড়ো, এটাই আমি চাই। সবসময় পড়াটা তোমাদের কেউই পছন্দ করে না, ঠিক আছে? তো আমারও মনে হয় না যে সবসময় পড়ানো উচিত। ওকে, আচ্ছা, তাহলে কি এই জিনিসটা বুঝতে পারছো কি বললাম? জি তাহলে স্যার। আমার যদি আমার তাহলে V5 টা কি কমে গেল, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো তো, যে আমি এখানে আমি বললাম যে টা ফিক্স থাকবে, কিন্তু আমি কিন্তু আবার বলছি যে আমার যদি ফিক্স থাকে তাহলে আমার তো IA ও চেঞ্জ হচ্ছে, V5 ও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে টা আমার একদম পুরোপুরি ফিক্স থাকে কিভাবে? একটা জিনিস খেয়াল করে দেখি তো একটু। আমরা আগে একটা ইকুয়েশন পড়েছিলাম, সবার কি মনে আছে কিনা আমি একটু জিজ্ঞেস করে দেখি। সবার কি মনে আছে এই সূত্রটা? P = 3 V5 sin delta by XS। এই সূত্রটা কি মনে আছে? জি স্যার, এটা পড়াইছিলেন স্যার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি কি বললাম যে যখন আমার আউটপুটে আমার লোড বেড়ে যাবে, তার মানে কি আমার রিয়েল পাওয়ার বেড়ে যাবে, বললাম না? তাহলে যখন রিয়েল পাওয়ার বেড়ে যাচ্ছে, তার মানে কি আমার বড় হাতের P টা অবশ্যই বাড়ছে, তাই না? তাহলে P = কি 3 × V5 sin delta by XS। এখানে XS টা হচ্ছে কনস্ট্যান্ট, V5 টা কমে যাচ্ছে এবং ফিক্স থাকছে। তাহলে দেখো তো, আমার যদি P বাড়তে হয় তাহলে আমার V5 টা কমে যাচ্ছে, আমার আবার টাও ফিক্স থাকছে, তাহলে আমার কি সাইন ডেল্টাটাকে অবশ্যই বাড়তে হবে না? জি স্যার। সবাই একটু বোঝার চেষ্টা করো, সাইন ডেল্টাটাকে বাড়তে হবে না? তো সাইন ডেল্টা যদি বাড়ে তার মানে কি আমার ডেল্টা অ্যাঙ্গেলটাকে বাড়তে হবে। ডেল্টা অ্যাঙ্গেলটা কি ছিল বলো তো? এই V5 এবং এদের মাঝখানের অ্যাঙ্গেলটা ছিল ডেল্টা, এই অ্যাঙ্গেলটা ছিল ডেল্টা। আমি কি তোমাদের একটু ড্র করে দেখাবো? জি স্যার, সাইডে একটু স্যার মার্ক। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি ডেল্টা অ্যাঙ্গেল, কথা বুঝছো কি বলছি? এটা হচ্ছে P = 3 V5 by sin delta। এখন যদি আমার P টা হচ্ছে কি বাড়তে হয়, তার মানে কি আমার V5 টা কিন্তু কমে যাচ্ছে, আমার কিন্তু টা ফিক্স থাকছে, তাহলে আমার অবশ্যই sin delta-কে কিন্তু বাড়তে হবে। কথাটা কি বুঝছো? sin delta বাড়া মানে কি আমার ডেল্টাটা বেড়ে যাবে, তার মানে কি আমার এই অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাহলে আমার যদি V5 টা ফিক্সড হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা বেড়ে যাওয়া মানে কি আমার এটা তাহলে এই পয়েন্টে থাকবে না, এটা তাহলে আমার শিফট এটা একটু বেড়ে যাবে স্যার। এটা তাহলে শিফট হয়ে উপরের দিকে চলে যাবে। তোমরা কি বুঝছো আমি কি বলছি? জি স্যার। জি স্যার। যদি এটা শিফট হয়ে উপরের দিকে চলে যায়, তার মানেটা কি? যদি শিফট হয়ে উপরের দিকে চলে যায়, তার মানে হচ্ছে যে আমার গ্রাফটা একটা এরকম হবে। দেখো কিন্তু সমান পরিমাণে থাকবে, কিন্তু এটা শিফট হয়ে উপরের দিকে চলে যাবে। তার মানে কি, আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা ধরো একটা বৃত্তের রেডিয়াস, আর এটা হচ্ছে কি সেই বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ সমান পরিমাণে একটা চাপ আছে, এই চাপ বরাবর
এই ইএটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উপরের দিকে সরে যাবে। জিনিসটাকে বুঝছো আমি কি বলছি? ইএ জাস্ট শিফট হচ্ছে উপরের দিকে, তার মানে কি আমার এই ডেল্টাটা জাস্ট বেড়ে যাচ্ছে। সবাইকে বুঝছো এই জিনিসটা? স্যার জি স্যার। কথাটা বুঝছো ক্লিয়ার? আচ্ছা, জি তাহলে স্যার। আমাকে একটু ধারা একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, যে লোড বাড়ানোর সময় টার্মিনাল ভোল্টেজ কোনটাতে কমে? যখন আমি লিডিং লোড বাড়াবো, সরি যখন আমি ল্যাগিং লোড বাড়াবো। ল্যাগিং লোড মানে কি? মানে যখন কারেন্ট ভোল্টেজ থেকে ল্যাগ করে। ল্যাগ এখানে করবে কি স্যার। কারেন্ট কিন্তু ভোল্টেজ থেকে ল্যাগ করতেছে, তাই না? তার মানে কি এটা কিন্তু হচ্ছে ল্যাগিং লোড। ওকে, তাহলে কি জানলাম? ল্যাগিং লোডের ক্ষেত্রেই কিন্তু আমার টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। সবাইকে বুঝছো কি বলছি? আরেকটা জিনিস খেয়াল করে দেখি তো, লেটস সে ধরো যদি আমার এটা হয় রেজিস্টিভ লোড, এটা ধরো আমার রেজিস্টিভ লোড হলো, তাহলে কি হবে বলো তো? রেজিস্টিভ লোড হলে লেটস সে আমার এই কারেন্টটা হচ্ছে ভোল্টেজ বরাবরই আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এখানেও কিন্তু ভোল্টেজটা কমতেছে, দেখছো? এখানেও কিন্তু ভোল্টেজটা কমতেছে, কিন্তু দেখো এখানে কিন্তু এই কারেন্টটা যেহেতু একই লেভেলে আছে, মানে একই লাইনেই আছে ভোল্টেজের সাথে, এই কারণে আগের বারে ভোল্টেজ যতটুকু কমতো এখানে ততটুকু কিন্তু কমে নাই, দেখছো? এখানে কিন্তু কমছে একদম কম পরিমাণে। কথাটা বুঝছো আমি কি বলছি? আর পরেরটা দেখো, পরেরটা যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কি আমাদের আউটপুট যে ভোল্টেজটা মানে টার্মিনাল ভোল্টেজটা, এটা কিন্তু দেখো আমাদের আগের ভোল্টেজ থেকে কিন্তু বেড়ে গেছে। দেখো V5 প্রাইমটা V5 থেকে কিন্তু বেড়ে গেছে, সবাই কি বুঝতে পারছো? জি স্যার V5 এই V5 প্রাইমটাই কিন্তু হচ্ছে কি পরের ভোল্টেজ। পরের টার্মিনাল ভোল্টেজটা কিন্তু আগের টার্মিনাল ভোল্টেজের থেকে একটু বেশি, বেশি। দেখছো? জি তো স্যার। আমি কিন্তু ভাইভাতে এটা কোশ্চেন করতে পারি যে টার্মিনাল ভোল্টেজ কোন টাইপের লোডের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়? কোন টাইপের লোডের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়? সবাইকে বুঝছো আমি কি বলছি? জি স্যার, কোন টাইপের ক্যাপাসিটরের সময় লোডের, স্যার। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কিন্তু টার্মিনাল ভোল্টেজটা ক্যাপাসিটিভ বেড়ে যায়, লোডের ক্ষেত্রে টার্মিনাল ক্যাপাসিটি স্যার। ভোল্টেজটা বেড়ে যায়। আর যখন ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ, হ্যাঁ, আর যখন ইন্ডাকটিভ লোড হবে তখন কিন্তু টার্মিনাল ভোল্টেজটা কমে যাবে। কমে যাবে স্যার। ঠিক আছে, এটা কিন্তু জি স্যার। মানে যে ক্লাস ফলো করবা সেই ইজিলি বুঝে যাবে। বই পড়লেও কিন্তু বই ডিটেইলস এভাবে বলা নাই, ঠিক আছে? জি তো স্যার। এই জিনিসগুলো কিন্তু ভাইবার কথা, তো এটা একটু ক্রিটিক্যাল জিনিস, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো পরবর্তীতে এখানে বলছে, এগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবা। হ্যাঁ, জি স্যার। দেখো ল্যাগিং লোডের ক্ষেত্রে কি বলছে যে আমার ভিটি কিন্তু ডিক্রিজ করবে, মানে ভি ফাইটা ডিক্রিজ করবে, আর হচ্ছে লিডিং লোডের ক্ষেত্রে দেখছো ভি ফাইটা বেড়ে যাবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু বই থেকে দেখি, বইটা দেখি আমরা আজকে আমাদের যে পড়ার জিনিসটা সেটা আমরা শুরু করি। ওকে স্যার। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে যদিও তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা পড়ে মানে দেখে পড়তে স্বাচ্ছন্দ্য ফিল করো, ঠিক আছে আমি মানছি, কিন্তু বইয়ে কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক আছে? কারণ বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, জিনিসগুলো হয়তো কম সময়ের মধ্যে আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু পারি না, হয়তো অনেক কিছু স্কিপ করে যায়, বড় মাথা থাকে না। সো তোমরা যদি বই যত পড়বে তত তোমাদের নলেজটা আরো গ্যাদার করতে পারবে। হ্যাঁ, তো যারা ভালো করতে চাও ভবিষ্যতে, খালি এখানে পড়াশোনা করে রেজাল্ট ভালো করলে তো হবে না, ঠিক আছে? আমাদের একটু নলেজটাও বাড়াতে হবে। সো এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, তোমরা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, জি স্যার। আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাচ্ছি, এই ম্যাথটা একটু দেখবা। তোমরা কি সবাই কি এখন ঢাকাতে আছো নাকি ঢাকার বাইরে চলে গেছো সবাই? স্যার ম্যাক্সিমাম ঢাকার বাইরে এখন আছে ওরা। তাহলে তো তোমার তো ভালো, ফ্যামিলির সাথে ঈদ করতে পারছো, অনেক বড় ব্যাপার। কারণ ঢাকায় যারা ফেসে গেছে তাদের দেখা যাচ্ছে যে ঝামেলা, মানে স্যার আমি ফেসে গেছি স্যার, বাসা যেতে পারতেছি না, ঢাকাতে ঝামেলা। করতে হয়, লাইফে ফার্স্ট টাইম। আমি অবশ্য আলহামদুলিল্লাহ আমার তো ঢাকাতেই বাসা, তো আমার তো সমস্যা হয়নি, কিন্তু আমাদের যারা কলিগ অনেকেই আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ঈদের মধ্যে ঢাকায় যেতে পারবে কিনা বা বাসায় যেতে পারবে কিনা কোনো ঠিক নেই, কারণ দেখা যাচ্ছে হয়তো এখানে ঈদ করতে হতে পারে। এই ব্যাপারটা আসলে অনেক কুফা, সবার জন্য খারাপ লাগছে, বললেও আসতে পারে, আমরা শুনতেছি, আল্লাহ জানে কি হয়। দেখতে পাচ্ছ তোমরা সবাই বইটা? জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, এক্সাম্পল 5.2টা তোমরা একটু দেখো করে কি বলছে। A 480 volt
60 Hz delta connected 4-pole synchronous generator has the OCC মানে কি open circuit characteristics curve shown in figure 5.23a মানে নিচের ফিগারে হ্যাঁ this generator has a synchronous reactance of 0.1 ohm synchronous reactance মানে কি excess ঠিক আছে 0.1 ohm হচ্ছে excess and কি বলা আছে দেখো and armature resistance of 0.015 ohm armature resistance of 0.015 ohm okay at full load the machine supplies 1200 ampere at 0.8 power factor lagging কি বলেছে দেখো the machine supplies 1200 ampere at 0.8 power factor lagging okay তার মানে কি এটা তাহলে কি ল্যাগিং লোড কিন্তু তাই না ল্যাগিং লোড মানে কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগ করছে ওকে Yes, sir. under full load conditions the friction and windage losses are 40 kilowatt and the core losses are 30 kilowatt okay ignore any field circuit losses ঠিক আছে আচ্ছা এখানে আমাদের এখন কি কি বের করতে বলছে একটু দেখি আমরা কোশ্চেন ছিল এটা ফার্স্টে কি বের করতে বলেছে what is the speed of rotation of this generator আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদের কি আসলে বইটা এভাবে পড়তে সুবিধা হচ্ছে নাকি আমি দুইটা পেজ পাশাপাশি দেখাবো যেন পড়তে সুবিধা হয় দুইটা পাশাপাশি থাকলে স্যার সুবিধা থাকে আচ্ছা দাও যদি চেষ্টা করা করে যায়। দেখি কিভাবে করা যায় একটু ওয়েট করো আমি দেখি করা যায় কিনা তোমরা কি কেউ জানো এটা কিভাবে করে ওকে দেখতে পাচ্ছ তোমরা স্যার জি, স্যার। ছোট ছোট দেখা যাচ্ছে মোবাইলে ছোট ছোট দেখাবে কিছু করার নাই কারণ দুইটা পেজ একসাথে আসলে ছোট হবে একটু তাই না আচ্ছা কারণ দুইটা পেজ একসাথে কেন করলাম যাতে করে আমাদের আগের পেজগুলো আমরা দেখতে পারি না হলে তো মানে ম্যাথ করতে গেলে বারবার সলভ করতে হবে তাই না ওই জন্য স্যার তারপর স্যার একটু জুম করেন হালকা একটু জুম করলে হয়তো ওকে ওকে ঠিক আছে আমি চেষ্টা করছি দেখতে পাচ্ছ কি এবার দেখতে পাচ্ছ স্যার এবার বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে বেশি বড় হয়েছে ওই 80 পর্যন্ত করতে পারবেন হয়তো স্যার। এবার এবার কি দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার কিন্তু ওই যে স্যার দুই সাইডেই গেছে। হ্যাঁ, স্যার মানে এক একটা পেজের অর্ধেক আচ্ছা তাহলে আরেকটু দেখি কতটুকু করা যায় 80 তে করতে পারবেন হয়তো স্যার, এর বেশি করা যাবে না। আরে আবার চলে আসো দাও 80 না মেবি স্যার এর বেশি করা যাবে না মনে হয়। আচ্ছা তো 80 দিয়ে মোটামুটি ভালো দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করতে হলে আমার হয় করি কিছু করার তো নাই আচ্ছা এখানে কোশ্চেনটা একটু কি বলেছে একটু আরেকবার ভালো করে পড়ি আমরা হ্যাঁ কোশ্চেনটাতে বলছে কি কোশ্চেন যেটা বলেছিল যে আমার এখানে একটা সিনক্রোনাস জেনারেটর আছে এই সিনক্রোনাস জেনারেটরটা ডেল্টা কানেক্টেড ওকে এবং সেখানে আমার টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 480 ভোল্ট 60 হার্জ ঠিক আছে 480 ভোল্ট 60 হার্জ এবং ওখানে কি দেওয়া আছে একটা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স শোন দেওয়া আছে মানে আমার ওপেন সার্কিট কার্ভ দেওয়া আছে ঠিক আছে তাহলে ওপেন সার্কিট কার্ভ দিয়ে আমি কি বুঝতে পারবো ওপেন সার্কিট দিয়ে কার্ভ এটা আমি কি বুঝতে পারবো যে আমার কোন ফিল্ড কারেন্টে আমার ভোল্টেজটা কত সেটা আমি বের করতে পারবো তাই না এটাই তো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এর কাজ কথা ঠিক আছে আচ্ছা এখন এখানে কি বলেছে the generator has a synchronous reactance of 0.1 ohm and armature resistance of 0.015 ohm ডান দিকে তাকাও তাহলে বুঝতে পারবো at full load the machine supplies 1200 ampere at 0.8 power factor lagging তার মানে কি এখানে IA বলা আছে কথাটা খেয়াল করে দেখো IA বলা আছে 1200 ampere ওকে আর কি বলেছে পাওয়ার ফ্যাক্টর মানে কি থিটার অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তার মানে cos থিটা হচ্ছে মানে cos থিটা হচ্ছে 0.8 স্যার ক্লিয়ার
আচ্ছা, এরপরে কি বলছে, বিভিন্ন ধরনের লসের কথা বলেছে, তাই না? বিভিন্ন ধরনের লসের কথা বলছে। ওকে, তারপরে আমাদের এখন কি আছে সেটা আমরা একটু দেখি খেয়াল করে। বলছে কি, হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমি একটু খেয়াল করি, স্পিড অফ রোটেশন মানে কি। এখানে আমাদের এটা কিন্তু বলা আছে, এই একটু কারণ নয়েজটা বেশি আসছে। আচ্ছা একটু একটু দেখো খেয়াল করে, এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন। আচ্ছা এখন এটা খেয়াল করে দেখো যে এখানে যেহেতু আমাকে বলে দিয়েছে যে 1200 অ্যাম্পিয়ার, তো 1200 অ্যাম্পিয়ার কথাটা মানে 1200 অ্যাম্পিয়ার কি আমার আসলে টার্মিনাল, মানে আমার কি এটা যেহেতু ডেল্টা কারেন্টের একটা কারেন্ট, তাই না? তাহলে ডেল্টা কারেন্টের কারেন্ট মানে কি, আমার লাইন কারেন্ট কিন্তু আমার ফেজ কারেন্টের থেকে √3 গুণ হবে। সবাইকে বুঝছো আমি কি বলছি? লাইন কারেন্ট কিন্তু ফেজ কারেন্টের থেকে √3 গুণ হবে। জি স্যার। সবাই কি বুঝতে পারছো? আমি একবার বুঝাই কারণ নয়েজ আসছে কেন কার। আচ্ছা আমি আরেকবার একটু বুঝাচ্ছি, তোমার একটু লক্ষ্য করো, খেয়াল করে দেখো আমার কি বলেছে এখানে, স্পিড অফ রোটেশন বলেছে, তাই না? তাহলে কি f ইকুয়ালস টু কি n ইনটু p বাই 120, এটা আমি জানি pn বাই 120। তাহলে এখন এখানে আমার স্পিড অফ রোটেশন মানে n হচ্ছে স্পিড অফ রোটেশন, তাহলে আমার এখানে বলা আছে 60 হার্টজের একটা জেনারেটর, যেখানে আমার 4 পোল, তাহলে কি p এর ভ্যালু 4 আর f এর ভ্যালু 60। কথা ক্লিয়ার? তাহলে কি আমার এখানে তাহলে আমি কি বের করতে পারবো, n equals to কি 120 into f by p, f এর ভ্যালু 60 আর p এর ভ্যালু 4। ক্যালকুলেশন করলে আমার সব সময় খেয়াল রাখবা, এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলে অবশ্যই আমার রোটেশন পার মিনিট হবে, rpm, রোটেশন পার মিনিট। এটাই হচ্ছে কি আমার এটা একক, n এর একক কিন্তু রোটেশন পার মিনিট। ঠিক আছে, আরেকটা একক আছে রেভলিউশন পার মিনিট। রেভলিউশন আর রোটেশন কিন্তু এক না। ঠিক আছে, রেভলিউশন যখন বের করতে যাব তখন আমাকে 2 পাই দিয়ে ভাগ করতে হবে। কথাটা বুঝা গেছে আমি কি বলছি? আচ্ছা np, n বলতে কি বোঝায়? n বলতে তো স্পিড বোঝায়, তাই না? তাহলে আমি স্পিডটা বের করে ফেললাম এখানে 120 into fs by p। ক্লিয়ার? এরপরে আমাদের দুই নম্বরে কি চাইছে দেখো, হাউ মাচ ফিল্ড কারেন্ট মাস্ট বি সাপ্লাইড টু দ্য জেনারেটর টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট at no load। কি বলছে দেখো, how much field current must be supplied to the generator to make the voltage 480 volt at no load। at no load মানে কি বলো, at no load মানে কি? তার মানে হচ্ছে আমার আউটপুটে কোনো লোড দেওয়া নাই, ওপেন সার্কিট, তাই না? আউটপুটে স্যার, আউটসাইড স্যার ওপেন স্যার। হ্যাঁ, তার মানে কি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার এখানে এটা তাহলে মানে V5 হবে, মানে 480 ভোল্ট হবে, তাই না? আমার যে মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ সেটা 480 ভোল্ট হবে। এখন এটা খেয়াল করে দেখো, 480 ভোল্ট আমাকে দেখতে হবে এখানে যে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এ 480 ভোল্ট আমার কখন আসতেছে। খেয়াল করে দেখো, আমি এখানে আনুমানিক বের করতে পারবো 480 ভোল্ট লিখছে আমার এই পয়েন্টটা আমি বলতে পারি। হ্যাঁ, আমার কাজটা দেখো, যেই পয়েন্টটা আমি ধরে আছি সেই পয়েন্টটাকে আমি বলতে পারি 480 ভোল্ট। 480 ভোল্ট যদি হয় তাহলে এখানে আমার ফিল্ড কারেন্টটা কত হবে? আনুমানিক ধরে নাও 4.8, 4.5 স্যার বা 4.5 এর বেশি হবে। দেখো আমার এই পয়েন্টটা তো এই পয়েন্ট আচ্ছা ধরো 4.8 থেকে 4.9 এর মতো হয়, 4.8 ধরে নিতে পারি। ঠিক আছে, তুমি যদি এখানে 4.8 ও বলো তাতেও কোনো সমস্যা নাই, 4.8 হলো কোনো চলবে। কারণ যেহেতু এখানে তোমার মানে একদম এক্স্যাক্টলি তুমি রাখতেছো না, তুমি এখানে 4.8 বললেও সমস্যা নাই, যদিও এখানে 4.5 বলছে, ইটস ওকে, 4.5 4.8 কোনো সমস্যা নেই, তুমি আনুমানিক ধরবে এখানে একটা। হ্যাঁ, তোমার এখানে আনুমানিক ধরলে 4.5 থেকে 4.8 এর মধ্যে যেটাই ধরো না কারণ সমস্যা নেই, এটা ঠিক দেওয়া হবে, কোনো ভুল দেওয়া হবে না। কারণ যেহেতু এখানে তোমার একদম প্রিসাইজ ওয়েতে ক্যালকুলেশন গুলো বলে দেওয়া নাই তাহলে সমস্যা নেই। আর তোমার যদি ধরো এখানে 400 থেকে 500 এর মধ্যে ধরো স্টেপ বাই স্টেপ বলা আছে, প্রত্যেক 10 স্টেপ করে কোন স্টেপে কত, তাহলে তখন তোমাকে স্পেসিফিক করে বলে দিতে হবে। কথাটা কি বুঝতে পারছো কি বলছি? তুমি 4.5 ও বলতে পারো, 4.7 ও বলতে পারো, যার চোখে যেরকম লাগে। ঠিক আছে, এরপরে কি বলেছে একটু খেয়াল করে দেখো, তো আমাদের কার্যক্ষেত্রে কিন্তু যখন আমরা বিভিন্ন কাজে ইউজ করি তখন কিন্তু আমাদের এরকম ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হয় না, তখন আমাদের প্রত্যেকটা পয়েন্টে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হয়। কারণ কি, আমাদের এক মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো চেঞ্জ করার কারণে কিন্তু আমাদের উপর সাইডের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো মানে এখানে কিন্তু আমরা যে বলছি 4.5 আর 4.7 পার্থক্য নাই, তা কিন্তু না, পার্থক্য ঠিকই আছে, কিন্তু তোমাদের পরীক্ষাতে যেভাবে কোশ্চেন দিবে তুমি অ্যান্সারটা সেভাবে করবা, তাই না? তোমার যদি কোশ্চেন এভাবে বলো তাহলে তোমার কিছু করার নেই। ঠিক আছে, থার্ড কোশ্চেনটা দেখো একটু,
if the generator is now connected to a load and the load draws 1200 ampere at 0.8 power factor lagging, how much field current will be required to keep the terminal voltage equal to 480 volt? কি বলছে? How much field current will be required to keep the terminal voltage to 480 volt? তার মানে কি আমার টার্মিনাল ভোল্টেজটাকে 480 ভোল্ট রাখতে হবে, তাই না? টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট রাখতে হবে। এখন জিনিস খেয়াল করে দেখো তো, এই ফিল্ড কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করে? মানে ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে কি? ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ মানে ইএ। ইএটা ডিপেন্ড করে না ফিল্ড কারেন্টের উপরে? সবাই একটু খেয়াল করতেছো? ফিল্ড কারেন্টের উপরে কিন্তু ইএ ডিপেন্ড করে, তাই না? তাহলে কি আমরা যদি বলে যে কতটুকু ফিল্ড কারেন্ট প্রয়োজন হবে, তাহলে কি অবশ্যই আমাকে এখানে ইএটা বের করতে হবে, তাই না? তাহলে ইএ সূত্রটা কি জানি আমরা? ইএ ইকুয়ালস টু কি? V5 প্লাস জে ইনটু এক্সএস আইএ। জানি আমরা জানি V5 ইকুয়ালস টু কি? ইএ ইকুয়ালস টু কি? V5 প্লাস জে ইনটু এক্সএস আইএ, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের আর এর কথা বলা আছে। আর এ মানে আমরা আগের বারগুলোতে তো বাদ দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স বলা আছে, মানে আর এর ভ্যালুটা দেওয়া আছে। তার মানে কি 0.015 অ্যাম্পিয়ার, তাই না? 0.015 ওহম, সরি। আর এর ভ্যালু কত? 0.015 ওহম। ওকে, তাহলে খেয়াল করো তো, ইএ ইকুয়ালস টু V5 প্লাস আর এ ইনটু আইএ। এই আইএটা কি আসলে বলো তো? আমরা কি দেখছিলাম এতক্ষণ পর্যন্ত? যে সার্কিটগুলো দেখানো হয় সবগুলো তো প্রত্যেক ফেজে মানে পার ফেজ সার্কিট, তাই না? তাহলে এই যে আইএ বলছি, সে আইএটাও তো পার ফেজ মানে প্রত্যেকটা ফেজের অংশ, তাই না? মানে আমাদের এখানে কি বলা আছে? 1200 অ্যাম্পিয়ার বলা আছে, তাই না? যখনই তোমাকে এখানে কোনো কিছু স্পেসিফাই করে নেওয়া বলা থাকবে, তার মানে কি এটা অবশ্যই কিন্তু লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট। ভোল্টেজ যা থাকে সেটা লাইন ভোল্টেজ হবে, আর কারেন্ট যা থাকে সেটা লাইন কারেন্ট হবে। তবে কি তোমরা শুনতেছো? জি স্যার। আচ্ছা, স্যার আমি এখন কাউকে একটু জিজ্ঞেস করি। সামিয়া আফরিন জুলি, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে একটু বলো তো যে আমাদের নরমালি যে কোনো একটা ম্যাথে যখন কোনো একটা কারেন্টের কথা বলা থাকে বা কোনো একটা ভোল্টেজের কথা বলা থাকে, ধরো কিছু স্পেসিফাই করে বলা নাই, যেটা কি আমার কি লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ বা লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট, তাহলে আমরা কি ভোল্টেজ ধরবো বা কি কারেন্ট ধরবো? স্যার জানি না, সরি। এখনই তো বললাম, জানবো না কেন? এখনই তো বললাম, একটু আগে তো বললাম। স্যার ফেজ ভোল্টেজ স্যার। ফেজ ভোল্টেজ না, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ শুরুতেও কিন্তু আমি একটা কথা এটা বলেছিলাম যে যখনই আমাদের প্রশ্নে কোনো কিছু স্পেসিফাই করে বলে না থাকবে, আমরা সবসময় ধরে নেব এটা লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট। এখন দেখো এখানে কিন্তু আমার এখানে কোনো কিছু বলা নাই প্রশ্নের মধ্যে। দেখো লোড ড্রজ 1200 অ্যাম্পিয়ার এট 0.8 পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তার মানে কি এটা তোমাকে লাইন কারেন্ট ধরতে হবে। লাইন কারেন্টটা হচ্ছে 1200 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন আমরা যে সূত্রগুলো ইউজ করছি সেই সূত্রটা কিন্তু আমার পার ফেজের ইকুয়েশন, যে EA V5 প্লাস RA ইনটু IA। আচ্ছা, তোমাদের সাথে তোমরা কি ওখানে আর একটা লিংক পেয়েছিলে না ওই যে গুগল ক্লাসরুমের মধ্যে? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার একটাই তো স্যার লিংক দিছিলেন স্যার। না, আমি দুইটা লিংক যেটার মধ্যে স্যার জি স্যার দুইটা আপনার প্রথম একটা লিংক আছে, প্রথম লিংকে স্যার কি স্যার একটা লিংকই পাইছি স্যার আমরা। দেখো আবার আমি দুটো লিংকই দিয়েছিলাম, মানে এই লিংকটা তাহলে টাইমটা শেষ হয়ে যাবে, ওই জন্য বললাম। তাহলে আমরা ওই লিংকটাতে শুরু করতে পারি। জি স্যার, একটা তো 6টা থেকে 8:30 পর্যন্ত দিলেন, আর একটা 8:30 থেকে 11টা পর্যন্ত। তাহলে আমরা ওই লিংকটাতে ঢুকি এখন, ঠিক আছে? তোমরা সবাই তাহলে একটু বের হয়ে যাও, দিয়ে ওই লিংকটাতে ঢুকো। আচ্ছা ঠিক আছে ওকে স্যার।